টাকা জোগাড় করে অগ্নিকে সাহায্য করতে এগিয়ে আসলো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথার কোনোভাবেই ঘুম আসছে না। কথা বাইরে এসে হাঁটাহাঁটি করতে থাকে, আর এর মধ্যেই কথা ভাবে ওই তিলক বাবুর কাছ থেকে আমাকে সবটা জানতেই হবে, যেভাবেই হোক না কেন তিলক বাবুই পারবে সত্যিটা সবার সামনে আনতে। এর মধ্যেই অগ্নি চলে এসেছে বোতলে জল নেই জল ভরবে বলে, আর তখনই কথার সাথেই ধাক্কা লেগে যায়। কথা ভাবে ভূতটুত এসেছে হয়তো। অগ্নি তখন বলে, এই গোবর দেবী, তুই এখনো ঘুমাসনি? কি করছিস এখানে? বল বল কি করছিস? আর গোবর দেবী তখন বলে, আপনি কি করছেন পাচক মশাই? আমি তো এখানে এসেছিলাম আমার ঘুম আসছে না তার জন্য। আমার না কোনোভাবে ঘুম আসছে না, খুব অস্থির অস্থির লাগছে, সেজন্য এখানে হাঁটাচলা করছিলাম। তখনই অগ্নি বলে, আমি জলটা ভরে নিয়ে আসি, দাঁড়া, তুই কিন্তু এখন ঘুমাবি চুপচাপ করে, বুঝেছিস? এরপর অগ্নি মনে মনে ভাবে, কথাকে আর কি বললাম, আমার তো নিজেরও খুব চিন্তা হচ্ছে, আমিও বুঝতে পারছি না কি করব। এদিকে আমি তো কিচেন শোটা থেকে চলে এসেছিলাম, সেখানে একটা মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করব সেই চিন্তায়ও আমার ঘুম আসে না, কিন্তু এটা তো কাউকে বলতেও পারবো না। এর মধ্যেই তিলকের জ্ঞান ফিরে এসেছে। তিলক উঠে পড়েছে বিছানা ছেড়ে আর বলে, আমার যেন কি হয়েছিল, হ্যাঁ, মুকুট চুরি করেছিলাম বলে মা আনন্দী আমার সামনে এসেছিল, কিন্তু আমি ঘুমের ঘোরে কি যে বলেছি আর কি যে না বলেছি কে জানে, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার কিছুই মনে পড়ছে না। না না, এ কি, দরজাটা বাইরে থেকে বন্ধ কেন? তবে কি আমার কুকীর্তি সবাই জেনে গেছে, আমাকে আটকে রেখেছে? না না, এখানে আমি থাকবো না, আমাকে পালাতে হবে। কিন্তু আমি পালাবো কি করে? যেভাবেই হোক না কেন এখান থেকে পালানোর ব্যবস্থা আমাকে করতেই হবে। এদিকে বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, প্রচণ্ড ধুলো উঠছে, আর কথার চোখে কিছু একটা ধুলো ঢুকে যায়। তখনই অগ্নি বলে, দেখি দেখি, চোখ তাকাতে পারছিস না তাই না, দেখি দেখি কি হয়েছে। এই বলে ভালো করে চোখটা পরিষ্কার করে দেয়, যাতে কথা ভালোভাবে তাকাতে পারে, আর বলে, নে, অনেকটা রাত হয়েছে, যা এবারে গিয়ে ঘুমিয়ে পড়। তখনই কথা বলে, পাচক মশাই, তিলকবাবু যতক্ষণ না সত্যিটা স্বীকার করছে ততক্ষণ আমার একদমই ভালো লাগছে না। পাচক মশাই বলে, নিশ্চয়ই স্বীকার করবে, তুই এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি, তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? এর মধ্যে দেখা যায় তিলক জানলার যেই গ্রিল ছিল সেটা ভালো করে সরিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। পরের দিন সকাল হতেই সবাই মিলে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে ফিরবে বলে নিজেদের বাড়িতে। আচার্য মশাই বলে, অগ্নি, বলছিলাম আজকে কিন্তু ওই তিলককে থানায় নিয়ে যেতে হবে, পুলিশকে খবর দিয়েছি চলে আসবে। অগ্নি তখন বলে, হ্যাঁ, উনি যেই অপকর্ম করেছে তার জন্য ওনাকে শাস্তি পেতেই হবে, পাবেন উনি শাস্তি, আপনি চিন্তা করবেন না। এর মধ্যেই দেখা যায় কথা মনে মনে ভাবে, তিলকবাবু কার নামটা বলবে? কি জানি, আমার মনের ভেতরে কেন এত অস্থিরতা হচ্ছে কে জানে। এদিকে ঋতুরাও সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। তখনই প্রত্যয় বলে, গুছিয়ে নিয়েছেন তো সব কিছু, চলুন তাহলে এগোনো যাক। আর ঋতু তখন বলে, হ্যাঁ এই তো এগোবো। এর মধ্যেই তিলকের ঘরে সবাই মিলে ঢুকে দেখে তিলক নেই, তিলক জানলা দিয়ে পালিয়ে গেছে। এরপরে তিলককে খোঁজার জন্য তখন আক্কি, প্রত্যয় আর অগ্নিব বেরিয়ে যাচ্ছে, আর মেয়েগুলোও খুঁজতে শুরু করে। অন্যদিকে চিত্রা ফোন করতে থাকে তিলকবাবুকে আর বলে, যাক বাবা, ফোনটা লেগেছে, আশ্রমে তো ফোনে নেটওয়ার্কের যা সমস্যা। এরপর তিলকবাবু একটা জঙ্গলের মধ্যে গিয়ে আশ্রয় নেয় আর বলে, বলুন ম্যাডাম। চিত্রা তখন বলে, সব ঠিক আছে তো, কেউ কিছু জানতে পারেনি তো তিলকবাবু? তিলকবাবু বলে, কালকে মা আনন্দী এসেছিল আমার সামনে, আমি তো ভয় পেয়ে অনেক কিছুই হয়তো বলে দিয়েছি, কি বলেছি কতটুকু বলেছি আমার নিজেরও কিছু মনে নেই। আমাকে সবাই মিলে ঘরে বন্দি করে রেখেছিল, আর আমি এখন সেখান থেকে পালিয়ে চলে এসেছি, আমাকে পালিয়ে যেতে হবে, না হলে সমস্তটা ধরা পড়ে যাবে। চিত্রা বলে, শিগগিরই আপনি ওখান থেকে পালান, আপনি ওখানে আর কোনোভাবেই থাকবেন না, আপনি যদি থাকেন তাহলে তো আমিও ধরা পড়ে যাব। তিলক তখন বলে, হ্যাঁ আমি পালাচ্ছি, এই বলেই পালিয়ে যায়। অন্যদিকে তখন আক্কি, অগ্নি, প্রত্যয় সবাই মিলে তন্ন তন্ন করে খোঁজার পরেও তিলক বাবুকে কোনোভাবেই ধরতে পারেনি। কথার মনটাও খারাপ হয়ে যায়। অগ্নি বলে, এত দূর এসেও শেষ রক্ষা করতে পারলাম না, কোনোভাবেই ধরতে পারলাম না। এরপরেই প্রত্যয় বলে, শোন, আমার মনে হয় এখানে লোকাল থানায় একটা এফআইআর করে যাওয়াটা দরকার, ও তো এখন একটা আসামি, ওকে ঠিক ধরা যাবে, কোথায় আর লোকাবে, বেশি জায়গায় লোকাতে পারবে না, ওকে ধরে ঠিক বার করবো। এর মধ্যেই বাড়িতে সবাই মিলে যাবে বলে বেরিয়ে গেছে। আর এরপর নূপুর বলে, ও দিদি ভাই শোনো। লেখা তখন বলে, কি হয়েছে? নূপুর বলে, আমি ওই স্যুপটা সবার জন্য করে রেখেছি,
আর ব্রেডগুলো ওরা আসলেই করে দেবো। তখনই লেখা বলে আচ্ছা ঠিক আছে। এর মধ্যেই চিত্রা মনে মনে ভাবে কতটুকু জানতে পারলো, কি জানতে পারলো কিছুই বুঝতে পারছি না। যতক্ষণ না ওরা আসছে আমার টেনশনটা যেন কমছেই না। বলতে বলতে সবাই চলে এসেছে আর সবার মুখটাই একটু কালো, যেটা দেখার পরে চিত্রা জিজ্ঞেস করে কি হয়েছে তোমাদের মুখগুলো এমন কেন। এরপর লেখা তখন বলে সত্যি তো, কি হয়েছে বলো তো, তোমাদের মুখগুলো এমন লাগছে কেন। আর তখনই অগ্নি আর কথা এসে বলে সব কিছু শেষ হয়ে গেছে, তিলক বাবুকে আমরা ধরেছিলাম ওর মুখ থেকে সত্যিটা বার করব বলে, কিন্তু শেষ পর্যন্ত জানলা দিয়েও পালিয়ে গেছে। কিন্তু ও এটা স্বীকার করেছে যে ও এই মুকুটটা চুরি করেছিল আর এই মুকুটের পিছনে যেই লোহাটা লাগিয়ে দিয়েছিল চুম্বকের সাহায্যে ওটা টেনে নিয়েছিল আর তারপরেই কারসাজিটা করেছিল। লেখা তখন বলে কি সাংঘাতিক, ভাবা যায়। চিত্রা মনে মনে ভাবে যাক আমার নামটা নেয়নি এটাই রক্ষা, একবার যদি আমার নামটা নিয়ে নিত তাহলে আমি পুরোই ফেসে যেতাম। এর মধ্যে অগ্নি বলে সত্যি এটা খারাপ লাগছে, একটুর জন্য হাত ছাড়া হয়ে গেল ওই তিলকবাবু। যাই হোক এতটা যখন পৌঁছতে পেরেছি বাকিটাও পৌঁছতে পারবো। তখনই কথা বলে ঠিক বলেছেন পাচক মশাই, মা আনন্দী যখন আমাদেরকে এতটা সত্যি জানিয়েছে বাকি সত্যিও আমরা ঠিক জানতে পেরে যাব, যেভাবেই হোক না কেন আপনি একদমই চিন্তা করবেন না। অন্যদিকে প্রত্যয় তখন বলে যাই হোক সব যখন ভালো হয়েছে আর কোনো চিন্তা নেই, তবে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। নূপুর বলে আমি এক্ষুনি সবার জন্য খাবার নিয়ে আসছি। আর অন্যদিকে ঋতু বলে কথা আমি বরং বাড়ির দিকে রওনা দিই, এখন গেলে ট্রেনটা পেয়ে যাব। তখনই কথা বলে এই তোর কি মাথা টাথা খারাপ নাকি, এতটা রাত হয়ে গেছে তুই যাবি এখন একা একা। শোন আমি কাকু কাকিমাকে ফোন করে বলে দিচ্ছি, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। তখনই ঋতু বলে সে অবশ্য ঠিকই, বাবা মাকে ফোন করলে তুই ফোন করে কথা বললে অবশ্যই থাকতে দেবে, কিন্তু থাকাটা কি ঠিক হবে। প্রত্যয় বলে আরে হ্যাঁ থেকে যান, এত রাতের বেলা কোথায় যাবেন বলুন, বিপদ আপদ ঘটলে তো সেই আবার আমাকেই যেতে হবে তাই না। আক্কি বলে তাই না, তোকেই যেতে হবে, তুই পারিসও বটে। আর এর মধ্যেই জুনি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখনই আক্কি বলে কথা আমি জুনিকেও এই কথাটা বলেছি আর তোমাকেও বলছি, এইভাবে তো আর দিন কাটানো যায় না। আমি জুনিকে বলেছিলাম পড়াশোনাটা স্টার্ট করতে, এবার তুমি বলো কি করবে। কথা তখন বলে আমি তো আগেই বলেছি জুনি একদম ঠিক বলেছে, দেখ অঙ্কিতদা যখন বলছে তুই তুই রাজি হয়ে যা। আচ্ছা অঙ্কিতদা ওর জন্য কি ব্যবস্থা তুমি করবে নাকি আমি করব। তখনই আক্কি বলে না না আমার কলেজে আমি কথা বলবো, ওর ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। একটা মানুষ যদি নিজেকে ব্যস্ত না রাখে তাহলে তার মাথায় ভুলভাল চিন্তা আসে, আমার মনে হয় অবশ্যই ওর ভাবনা চিন্তা করা উচিত। তখনই কথার উপরেই ভরসা করে জুনিয়র বলে আমি তো কথার উপরেই ভরসা করে থাকি, এতদিন কথার যা সিদ্ধান্ত হয়েছে সেটা আমারই সিদ্ধান্ত, আমি তো জীবনে প্রথমে একটা সিদ্ধান্ত নিয়ে ভুল করেছি, তাই আর এসব নিয়ে আর ভাবতে চাই না, তোমরা যেটা বলবে সেটাই হবে। কথা বলে তুই কলেজে পড়বি আর এটাই একদম ফাইনাল। এর মধ্যেই দেখা যায় পাচক মশাইয়ের ফোন এসেছে আর তখনই দেখে অনেকগুলো টাকা ফাইন দিতে হবে, কিন্তু এতগুলো টাকা ফাইন কি করে দেবে বুঝতে পারে না অগ্নি। চিন্তা করতে থাকে যে এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে। কথা সবটা শুনে নেয় আর বলে আমার জন্যই তো পাচক মশাই ওই শোটা ছেড়ে চলে এসেছিল, আমাকেই কোনো একটা ব্যবস্থা করতেই হবে, আমাকে এই টাকাটা জোগাড় করে পাচক মশাইয়ের হাতে তুলে দিতে হবে।